নমস্কার, আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত চ্যানেলে। গতকালের ভিডিওতে আমরা এই গ্রীষ্মের ছুটিতে অর্থাৎ যে 15টা দিন আমরা পেয়ে গেলাম, এই ছুটির মধ্যে কিভাবে পুরো সিলেবাসটা আয়ত্তের মধ্যে নিয়ে আসবো তার একটা প্ল্যান দিয়েছিলাম। আর সেই সিলেবাসটাকে বা সেই রোডম্যাপটাকে ফলো করে শুরু হচ্ছে আজ থেকে ভিডিওগুলো। এবং এই ভিডিওগুলো এমনভাবে দেব যাতে জাস্ট পরীক্ষার আগে ঠিক রিভিশন যেমন হয়, জাস্ট একবার কনসেপ্টগুলো যাতে মাথার মধ্যে চলে আসে, তার সাথে সাথে প্রচুর ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো যেন একই ভিডিওতে থাকে। তাহলে জাস্ট একটা ভিডিও দেখলে পরেই কমপ্লিট প্যাকেজটা আমাদের মাথায় ঢুকে যাবে। আর আজকে সিডিপি নিয়ে সেই ভিডিওটা করতে চলেছি, কারণ আমরা প্রত্যেকে জানি কিন্তু সেন্ট্রাল টেটের ফর্ম ফিল আপ চলছে এবং আগামী সেপ্টেম্বর মাসের 5 কিংবা 6 তারিখে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তাহলে হাতে আর মাত্র জুন, জুলাই, আগস্ট 3টে মাস সময় আছে। প্রচণ্ড পরিশ্রম করতে হবে এই তিনটে মাসে। আমাদের এই পরিশ্রমের ফলটা যেন আমরা সেপ্টেম্বর মাসের সিটেটে দেখতে পাই, সেইভাবে সেই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের এই রিভিশন এপিসোড, যাতে থাকবে সিডিপির সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর কনসেপ্ট। খুব বেশি ডেপথে যাব না, জাস্ট টপিকগুলো আমি মনে করিয়ে দেবো, যাতে দেখলেই পয়েন্টগুলো মনে পড়ে যায়। কনসেপ্ট বোঝাবো, তারপর চলে যাব সিডিপি থেকে কত রকম ইম্পর্ট্যান্ট এমসিকিউ হতে পারে। আর সেই 50টা এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি চয়েস করেছি, যেগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তাই দেখতে থাকুন এবং খাতা পেন সাথে রাখবেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করার জন্য। আর এমসিকিউ যখন দেখাবো তখন কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে নেবেন, কারণ আমি যেহেতু খুব ফাস্ট যাব, এমসিকিউ এর জন্য ম্যাক্সিমাম টাইম কিন্তু নষ্ট করব না, যাতে ভিডিওটা লেন্দি না হয়। আমার লক্ষ্য হচ্ছে পুরো বিষয়টাকে, পুরো প্যাকেজটাকে অল্প সময়ে আপনাদের সামনে প্রেজেন্ট করা। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও, সাথে থাকুন বন্ধুরা। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্ট। সিডিপির সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট, এর উপর বেস করে কিন্তু পুরো সিডিপি সাবজেক্টটা রয়েছে। তাহলে গ্রোথ কি? গ্রোথ হচ্ছে একটি শিশু যে বাইরে থেকে বৃদ্ধি পাচ্ছে, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি তার বৃদ্ধিটা, তার শরীরের ওজন বাড়ছে, তার উচ্চতা বাড়ছে, মানে যেটা আমি ফিতে দিয়ে মাপতে পারছি, ওজন মেশিনে ওজন করতে পারছি, সেটাই হচ্ছে তার গ্রোথ, সেটাই হচ্ছে তার বৃদ্ধি। আর ঠিক উল্টো দিকে ডেভেলপমেন্ট কী হচ্ছে? তার মনের বিকাশ। মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু তার এই বিকাশটা হতে থাকে, সে নতুন কিছু শিখছে, আর যত সে শিখছে তত তার মনের, তার মানসিক উন্নতি হচ্ছে, তার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক একটা পার্থক্য, আর এটাই হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্টের বেসিক কনসেপ্ট। এবার সিডিপিতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলো আসে, যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো হয়, সেগুলো হচ্ছে যে মনোবিদরা যারা রয়েছেন, যে সাইকোলজিস্টরা রয়েছেন, চাইল্ড ডেভেলপমেন্টের সাথে জড়িত যে সমস্ত সাইকোলজিস্ট, তাদের বিভিন্ন তত্ত্বগুলো, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে এখানে। দেখুন, আমি এক এক করে বলবো, তার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লেখা থাকবে এবং সেটা নিয়ে আমি কনসেপ্টটা বলে দেবো, জাস্ট ছোট্ট করে, যাতে মাথায় আপনাদের চলে আসে। এবং পুরোনো যে ভিডিওগুলো, এই নিয়ে কিন্তু অজস্র ভিডিও এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো বারবার দেখবেন। এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু ভিডিওর ডেপথে আলোচনা করা হয়েছে, অনেক ভেতরে গিয়ে আলোচনা হয়েছে, সেগুলো ভালোভাবে দেখবেন। এটা ওভারঅল রিভিশন ভিডিও বলে আমি অতটা ভেতরে ঢুকবো না, কিন্তু মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে থাকবে। পেঁয়াজে প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ, পেঁয়াজের মধ্যে আমাদেরকে কী কী জানতে হবে? স্কিমা জানতে হবে, সেন্সারি মোটর জানতে হবে, প্রি অপারেশনাল স্তরটা রয়েছে, যেটা কংক্রিট অপারেশনাল স্তর যেটা রয়েছে, ফর্মাল অপারেশনাল স্তর, যে 4টে স্তর রয়েছে, সেই 4টে স্তর আমাদেরকে জানতে হবে। স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে একটা ইনফরমেশনের ফোল্ডার, ধরুন একটা প্যাকেট, যেটা আমাদের মাথায় তৈরি হচ্ছে। নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো অভিজ্ঞতা হলো, একটা প্যাকেট তৈরি হয়ে গেল, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল একটা ইনফরমেশনের। আর সেই ইনফরমেশনের প্যাকেটটা বা ফোল্ডারটাকেই বলা হচ্ছে স্কিমা। খুব সহজভাবে ব্যাপারটা বুঝে নিন। এরপর যে 4টে স্তরের কথা বললাম, সেন্সারি মোটর স্তর, এখানে 0 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এই সময় কী করে? বাচ্চারা হাত পা নাড়ে, কোনো কিছু ধরার চেষ্টা করে, মুখ দিয়ে কোনো কিছু জিনিসপত্র ধরে ছুঁয়ে সেটাকে বোঝার চেষ্টা করে। এর বেশি কিন্তু সে কিছু করছে না, জাস্ট 0 থেকে 2 বছর বয়স। আর এই স্তরটাকে বলা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ। আর ঠিক তারপরে 2 থেকে 7 বছর প্রি অপারেশনাল স্টেজ।
এই 2 থেকে 7 বছর বয়সে অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে বাচ্চারা সব কিছুকে দেখতে শেখে। এমনকি তারা কিন্তু তাদের নিজের খেলার যে পুতুলটি, তারা কিন্তু সেটাও ভাবে তার মধ্যে প্রাণ রয়েছে এই সময়টায়, প্রি অপারেশনাল স্টেজে, যেটা 2 থেকে 7 বছর বয়স। তার ঠিক পরে কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর বয়স। অর্থাৎ তার চোখের সামনে থাকা যে বস্তুটা, সেটা যে একদম বাস্তব, একদম সামনে রয়েছে, কংক্রিট, সেটা ধরতে পারে, সেই বাস্তব জিনিসটা সে দেখতে শেখে এই সময়ে এসে। আর সে লজিক বা যুক্তি দিয়ে কিন্তু বুঝতে শুরু করে ঠিক এই সময়, কংক্রিট অপারেশনাল স্টেজে, অর্থাৎ 7 থেকে 11 বছর বয়সী সময়টায়। তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11 বছর থেকে শুরু হয়। এই সময়টায় আরও একটু উন্নত স্তরে উঠলো বাচ্চারা, মানে চোখের সামনে কোনো জিনিস না থাকলেও সে কিন্তু কল্পনা করে সেটাকে নিজের সামনে একটা কল্পনার জগৎ তৈরি করে নিতে পারছে। অর্থাৎ একটা বিমূর্ত আইডিয়া যেটা তার চোখের সামনে নেই, সেই আইডিয়াটা বা সেই চিন্তা ভাবনাটাকেও, সেই জটিল চিন্তা করতেও কিন্তু সে সক্ষম হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11+, অর্থাৎ 11 বছর থেকেই শুরু হয়ে যায়। তাহলে এই 4টে স্তর আমাদেরকে মনে রাখতে হবে এবং স্কিমা বিষয়টা মনে রাখতে হবে পেঁয়াজের ক্ষেত্রে। তাহলে এটা মোটামুটি পেঁয়াজের সম্বন্ধে একটা ওভারঅল ধারণা আপনাদের দিলাম, এবং আপনারা অবশ্যই কিন্তু এটা নিয়ে যে ডিটেলসে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এরপরে চলে আসি ভাইগটস্কির প্রসঙ্গে। ভাইগটস্কির প্রসঙ্গে আমাদেরকে 3টে বিষয় খুব মাথায় রাখতে হবে: জেডপিডি, স্ক্যাফোল্ডিং, এমকেও। জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সোজা কথায় বলতে গেলে একটা বাচ্চা বা একটা শিশু সে নিজে নিজে যে কাজটা করতে পারে আর একজনের সাহায্যে যতটুকু কাজ করতে পারে, তার ঠিক মাঝখানের যে অবস্থানটা, যে জায়গাটা, সেটাকেই বলা হচ্ছে জেডপিডি। খুব পরিষ্কারভাবে বুঝুন, সে নিজে কতটা করতে পারে আর একজনের সাহায্যে কতটা করতে পারে, তার ঠিক মাঝের অংশটা, সেই রিজিয়নটাকেই বলা হচ্ছে জেডপিডি। এবার দেখুন স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং বিষয়টা কি? কোনো বাচ্চা বা কোনো শিশু ধরুন কোনো কাজ করতে গিয়ে বা কোনো অঙ্ক করতে গিয়ে, যে কোনো কাজ করতে গিয়ে সে আটকে গেল। আপনি তাকে সামান্য একটু ধরিয়ে দিলেন। আপনার ছাত্র ধরুন কোনো অঙ্ক করতে পারছে না, তাকে সামান্য একটু ধরিয়ে দিলেন, একটা ক্লু দিয়ে দিলেন, বলে দিলেন এটা এইভাবে করো, তাহলে তুমি সহজে উত্তরটা করতে পারবে। এই যে সাময়িক একটা হেল্প, তাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যখন এই স্ক্যাফোল্ডিং বা ভাইগটস্কি নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম। এই যে বিভিন্ন মিস্ত্রিরা কাজ করে, যে মাচার উপর বসে যে প্লাস্টার করে বা দেওয়াল গাঁথে, সেই সময় কাজটা হয়ে গেলে সে মাচাটা সরিয়ে নেয়, একটা অস্থায়ী ভাড়া বাঁধা হয়। সেই অস্থায়ী হেল্পটাই, একটা টেম্পোরারি হেল্প, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। আরেকটা গুরুত্বপূর্ণ MKO, মোর নলেজেবল আদার। এটা যে কেউ হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন বন্ধু হতে পারে, একজন মা, বাবা, দিদি, দাদা, যে কেউ হতে পারে, যে সেই শিশুর থেকে বেশি জ্ঞান রাখছে, বেশি নলেজ রাখছে, তার মোর নলেজেবল। তাহলে সেটাই হচ্ছে MKO। তাহলে এই 3টে টার্ম আমাকে মনে রাখতে হবে ভাইগটস্কির ক্ষেত্রে। এরপরে চলে আসুন কোলবার্গের 3টে টার্ম মনে রাখতে হবে আমাদেরকে: প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। 3টে বিষয় কি ছোট্ট করে জেনে নিই। কোলবার্গের তত্ত্বে প্রি কনভেনশনাল যে স্তরটা, সেটা হচ্ছে ধরুন একজন শিশু সে কোনো অপরাধ করে ফেলেছে, কিন্তু পরবর্তীতে সেই অপরাধটা করার আগে একটা জিনিস ভাববে যে আমাকে অপরাধটা করতে গেলে, আমি এই ভুল কাজটা যদি করি তাহলে আমাকে মার খেতে হবে, অথবা আমি যদি একটা ভালো কিছু কাজ করি আমি একটা পুরস্কার পেতে পারি। তাহলে মারের ভয়ে সঠিক পথে চলা, পুরস্কারের লোভে নিয়ম মেনে চলা, উভয় ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা মেনে চলছে। তাহলে এই মেনে চলছে যে স্তরে, সেটাই হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ। তারপরে চলে আসছে কনভেনশনাল স্টেজে কি হচ্ছে, যে সমাজ কি বলবে। আমি একটা খারাপ কাজ যদি করি তাহলে সমাজ আমাকে খারাপ কথা বলবে, সমাজের চোখে আমি ছোট হয়ে যাব। তাহলে সমাজ কি বলবে সেটা ভেবে ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো মানুষ হওয়ার জন্যে নিয়ম মেনে চলাটাকে বলা হচ্ছে কনভেনশনাল মেথড। তাহলে আশা করি বুঝলেন বিষয়টা, কনভেনশনাল বিষয়টা কি। তারপর
পোস্ট কনভেনশনাল। এই সময়ে আরও উন্নত চিন্তাভাবনা হচ্ছে, অর্থাৎ সমাজের নিয়মের থেকে সমাজ কি বলল সেটা না ভেবে নিজের বিবেককে বেশি প্রাধান্য দিচ্ছে, মানুষের জীবনকে সে বড় মনে করছে, অনেকটাই অ্যাডভান্স স্টেজ এটা। তাহলে সেই স্তরটা হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। অ্যাকচুয়ালি কোলবার্গ তার এই যে 3টে প্রধান স্তর দিয়েছেন তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে একটি শিশু বড় হওয়ার পথে যে কোন জিনিসটাকে সে মাথায় রাখছে, কোন বিষয়গুলোকে মাথায় রেখে সে কোনো বস্তুকে বা কোনো মানুষকে বা তার কোনো সিদ্ধান্তকে ভালো বলছে বা খারাপ বলছে, কিসের ওপর ভিত্তি করে, সেই বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছেন তিনি তার এই 3টে স্তরের মাধ্যমে। আর এই ভালো মন্দ বিচারের যে বয়সের ভাগটা, মানে ছোট বয়সে সে ভালো মন্দ বিচার কী বা করতে পারে, যত তার বয়সটা বাড়বে তত তার ভালো মন্দ বিচারের ক্ষমতাটা আরও বৃদ্ধি পাবে। আর সেই জায়গায় বয়সটাও তিনি বলে দিয়েছেন, এই প্রি কনভেনশনাল স্টেজে 4 থেকে 10 বছর বয়সে বাচ্চারা ঠিক যে যে বিষয়গুলো ভাবনা চিন্তা করে সে ভালো মন্দ বিচার করে, আর 10 থেকে 13 অর্থাৎ কনভেনশনাল স্টেজে। আর পোস্ট কনভেনশনাল স্টেজে যখন 13 বছর বয়স তার হয়ে যাচ্ছে, অনেকটাই সে ম্যাচিওর হয়ে যাচ্ছে, তখন সে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করছে যে না এটা ভালো এটা খারাপ। মোট কথা মানুষের যে লোভ, সেই লোভ থেকে ভয়, আর সেই ভয় থেকে সামাজিক নিয়ম মেনে চলা, এবং শেষ পর্যন্ত অর্থাৎ তার বয়সটা যখন আরও বাড়ছে, 13 বছর প্লাস হয়ে যাচ্ছে, নিজের বিবেক অনুযায়ী ভালো মন্দের বিচার করা। এই পুরো বিষয়টা নিয়েই যে 3টে স্তর বা 3টে স্তম্ভ যাই বলুন না কেন, সেটাই হচ্ছে কোলবার্গের নীতি। আশা করছি বোঝাতে পারলাম বিষয়টা। এরপরে চলে আসুন এরিকসনের তত্ত্বগুলো কি একবার দেখে নিন। এরিকসনের তত্ত্বটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। স্কুল জীবন দিয়েই ভাবুন না কেন, প্রধান যে বিষয়টা এখানে রয়েছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়ারিটি। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, ধরুন খুব ভালো নম্বর পেল একটি ছেলে, সে সবার কাছে প্রশংসা পাচ্ছে, তার কনফিডেন্স লেভেল দারুণ হাই হয়ে গেছে, সে খুব গর্বের সাথে চলছে। কিন্তু ঠিক উল্টো দিকে একটি ছেলে ভালো নাম্বার পেল না, সে কিন্তু অটোমেটিক হীনমন্যতায় ভুগতে শুরু করলো, তার মনের মধ্যে ইনফেরিয়ারিটি তৈরি হলো। আর এই বিষয়টা, এই কন্ট্রাস্টটাই তুলে ধরেছেন এরিকসন তার নীতিতে। আর এই ঘটনাটা ঘটছে 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের মধ্যে। আর ঠিক তারপরে একটু যখন সে বড় হচ্ছে, 12 থেকে 18 বছর বয়স, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এই সময় 12 বছর যখন তার প্লাস হয়ে গেল, 12 বছর ক্রস করে ফেললো, তখন সে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে তার একটা। সে আইডেন্টিটি তৈরি করতে চাইছে নিজের, সে অ্যাকচুয়ালি কী করতে চায়, আমি কে, আমার আসল পরিচয়টা কি, এই ধরনের চিন্তাভাবনা তার মাথার মধ্যে কিন্তু ঘুরছে। আর সে যদি সঠিক সময়ে সে নিজেকে খুঁজে না পায়, নিজের পরিচয়টা তৈরি করতে না পারে, তার মধ্যে কিন্তু হতাশা দেখা দেয়। আর তখনই সে অস্তিত্ব সংকটে ভোগে, তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কিসের? না আইডেন্টিটি ক্রাইসিস, যেটাকে বলা হচ্ছে রোল কনফিউশন, যেটা এই বয়স সন্ধিকালে অর্থাৎ 12 থেকে 18 বছর বয়সে বেশি দেখা যায়। আমি প্রধানত এখানে দুটো বিষয় হাইলাইট করলাম, তবে মোট এখানে 8টা স্টেজ রয়েছে, টোটাল 8টা স্টেজ। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়, আর সেই ঘাত প্রতিঘাতকেই এরিকসন 8টা স্টেজে ভাগ করেছেন। তার মধ্যে এই দুটো বিষয়, এই দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি এই দুটো বিষয় বললাম। এবং এরিকসনের যে ডিটেলসে ভিডিওটা, সেটাও কিন্তু রয়েছে এই চ্যানেলে, আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন। পুরো বিস্তারিত আলোচনা সেখানে রয়েছে। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সমাজ এবং সম্পর্কের নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করে যে 8টা মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠে মানুষ যে ব্যক্তিত্বটা গড়ে তুলছে, সেটাই এরিকসনের নীতি। তাহলে এরিকসনের নীতি হলো, এবার 8টি 2009 খুব গুরুত্বপূর্ণ, এবং সকলেই আমরা জানি যে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, আর সেই এডুকেশনের বিভিন্ন পয়েন্টগুলো প্রত্যেকেই খুব ভালোভাবে জানি, নতুন করে কিছু বলার বিষয় নেই। আর ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সকলের জন্য একটাই শিক্ষা, জাত পাত CWSN সব ধরনের ছাত্রদের জন্য
শিক্ষা কিন্তু এক, ধনী দরিদ্র সকলে একসাথে বসে এক ছাদের তলায় শিক্ষা গ্রহণ করবে। তাহলে সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল যে তত্ত্ব বা মূল যে ভিত্তি। তাহলে ওভারঅল বন্ধুরা এই হচ্ছে আমাদের যে সিডিপির যে টোটাল সিলেবাস, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশটা আজকে এই রিভিশন করে দিলাম। পরীক্ষার যে কোনো পরীক্ষার, সিটেট হোক বা যে কোনো যাই হোক না কেন, যেই পরীক্ষার হোক না কেন, তার আগে আপনারা যদি জাস্ট এই ভিডিওটা একবার দেখে নেন তাহলে কিন্তু পুরো বিষয়টা মাথার মধ্যে চলে আসবে যে আমি কি কি পড়েছি। আমি যতই ডিটেলসে এর আগে পড়ি না কেন, পুরোটাই আমার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে। এবার চলুন আমরা চলে যাব এমসিকিউতে। একদম 50টা এমসিকিউ করব সিডিবি থেকে, সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আপনাদের জন্য তুলেছি আজকে। চলুন এমসিকিউটা শুরু করি। আর প্রত্যেককে বলছি, এমসিকিউ যখন শুরু করব আপনারা পজ করে প্রশ্নগুলো দেখবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটা লিখবেন, এবং যখন আমি উত্তরটা বলবো নিজেরা কিন্তু চেক করে নেবেন যে সঠিক উত্তরটা দিয়েছেন কি দেননি। বন্ধুরা শুরু হচ্ছে এমসিকিউ। প্রথম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশের সঠিক ক্রম কোনটি? খুব তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। কোনটা হবে? এ বি সি ডি, তিনটের মধ্যে কোনটা? ক্রম অর্থাৎ সিরিয়াল নাম্বার অনুযায়ী স্টেজগুলো সাজাতে হবে সঠিকভাবে। কোনটা সঠিক উত্তর? তাড়াতাড়ি দিন, কারণ এখানে বেশি সময় নষ্ট করব না। আপনারা চাইলে পজ করে সঠিক উত্তরটা দিতে পারেন। আমি উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, তারপর ফর্মাল অপারেশনাল। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি 3 বছরের শিশু মনে করে সূর্য তার পিছু পিছু আসছে, এটি কোন বৈশিষ্ট্য? কনজারভেশন, নাকি অ্যানিমিজম, নাকি অবজেক্ট পার্মানেন্স, নাকি রিভার্সিবিলিটি? কোনটা? এটা বেশ একটা নতুন ধরনের প্রশ্ন, আশা করি প্রত্যেকে ভেবে উত্তর দেবেন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, অ্যানিমিজম। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পেঁয়াজের মতে অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে কি পেঁয়াজের মতে? কোয়েশ্চেন নাম্বার 3, পেঁয়াজের মতে অ্যাকোমোডেশন মানে কি? নতুন তথ্যের জন্য স্কিমা পরিবর্তন করা। নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। যারা যারা সঠিকভাবে সিরিয়াসলি উত্তর দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন টোটাল স্কোর আপনাদের কত হলো 50-এর মধ্যে। পরের প্রশ্ন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, কনজারভেশন অব নাম্বার কোন স্টেজে অর্জিত হয়? কনজারভেশন অব নাম্বার কোন স্টেজে অর্জিত হয়? 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর নাম্বার সি, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ। পরের প্রশ্ন, পেঁয়াজের মতে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? পেঁয়াজের মতে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? এ, জ্ঞান সরাসরি দেওয়া, বি, শিশুকে নিজে আবিষ্কার করতে সাহায্য করা, নাম্বার সি, মুখস্থ করানো, নাম্বার ডি, পরীক্ষার জন্য প্রস্তুত করা। কোনটা হবে সঠিক উত্তর? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, শিশুকে নিজে আবিষ্কার করতে সাহায্য করা। এটাই হচ্ছে শিক্ষকের আসল ভূমিকা। পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 6, সেন্ট্রেশন বলতে কি বোঝায়? সেন্ট্রেশন। সেন্ট্রেশন, এ, দুটি দিক একসাথে দেখা, বি, একটি মাত্র দিকে মনোযোগ দেওয়া, সি, বিমূর্ত চিন্তা করা, ডি, নৈতিক সিদ্ধান্ত নেওয়া। কোনটা? কোনটা হবে সঠিক উত্তর? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো নাম্বার বি, একটি মাত্র দিকে মনোযোগ দেওয়া, সেন্ট্রেশন কথার অর্থ। পরের প্রশ্ন 7 নাম্বার, ফর্মাল অপারেশনাল স্টেজ শুরু হয় কত বছরে? ফর্মাল অপারেশনাল স্টেজ শুরু হয় কত বছরে? নাম্বার 7, 7 বছর নাকি 9 বছর
নাকি 11 বছর, নাকি ডি 15 বছর? কোনটা সঠিক উত্তর? নাম্বার সি, 11 বছর। সঠিক উত্তর নাম্বার সি, 11 বছর বয়স হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ শুরু হওয়ার বছর। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পেঁয়াজের তত্ত্বে ইকুইলিব্রেশন মানে কি? পেঁয়াজের তত্ত্বে ইকুইলিব্রেশন মানে কি? নাম্বার এ, শিশুর মানসিক ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া। নাম্বার বি, দুই শিশুর তুলনা করা। নাম্বার সি, পুরস্কার দেওয়া। নাম্বার ডি, শাস্তি দেওয়া। কোনটা সঠিক উত্তর? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর এ, শিশুর মানসিক ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়া, ইকুইলিব্রেশন কথার অর্থ। নেক্সট, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, কোন স্টেজে শিশু হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং করতে পারে? এ, সেন্সারি মোটর। বি, অপারেশনাল। সি, কংক্রিট অপারেশনাল। ডি, ফর্মাল অপারেশনাল। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ডি, ফর্মাল অপারেশনাল স্টেজে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং করতে পারে। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, পেঁয়াজের সমালোচনা হিসেবে কোনটি সঠিক? পেঁয়াজের সমালোচনা হিসেবে কোনটি সঠিক? এ, তিনি সামাজিক প্রভাবকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। নাম্বার বি, তিনি শিশুর ক্ষমতাকে কম মূল্যায়ন করেছেন। নাম্বার সি, তিনি ভাষার ভূমিকাকে বেশি গুরুত্ব দিয়েছেন। নাম্বার ডি, তার তত্ত্বে কোনো স্টেজ নেই। কোনটা হবে সঠিক উত্তর এই 10 নম্বর প্রশ্নের? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, তিনি শিশুর ক্ষমতাকে কম মূল্যায়ন করেছেন। এটা তার সমালোচনা হিসেবে দেখা হয়, পেঁয়াজের সমালোচনা হিসেবে দেখা হয়। পরের প্রশ্ন, জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? 11 নম্বর প্রশ্ন, এ, শিশু যা একা করতে পারে। বি, শিশু যা একেবারেই পারে না। সি, শিশু যা একা পারে না কিন্তু সাহায্যে পারে, সেই ব্যবধান। নাম্বার ডি, শিশুর সর্বোচ্চ বুদ্ধিমত্তা। কোনটা হবে সঠিক উত্তর? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি, শিশু যা একা পারে না কিন্তু সাহায্যে পারে, সেই ব্যবধান। সেটাই হচ্ছে জেডপিডি। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির মতে ভাষা এবং চিন্তার সম্পর্ক কি? এ, ভাষা এবং চিন্তা সম্পূর্ণ আলাদা। নাম্বার বি, চিন্তাই ভাষাকে নিয়ন্ত্রণ করে। নাম্বার সি, ভাষা চিন্তার বিকাশে মূল ভূমিকা রাখে। নাম্বার ডি, দুটির কোনো সম্পর্ক নেই। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, ভাষা চিন্তার বিকাশে মূল ভূমিকা রাখে। এটাই হচ্ছে ভাইগটস্কির মত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, প্রাইভেট স্পিচ সম্পর্কে ভাইগটস্কির মত কি ছিল? এ, একটি শিশুর অপরিপক্কতার লক্ষণ। নাম্বার বি, এটি চিন্তা ও সমস্যা সমাধানে সাহায্য করে। নাম্বার সি, এটি বন্ধ করা উচিত। নাম্বার ডি, এটি ইগোসেন্ট্রিজমের প্রকাশ। কোনটা সঠিক উত্তর? অবশ্যই নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এটি চিন্তা ও সমস্যা সমাধানে সাহায্য করে। চিন্তা ও সমস্যা সমাধানে সাহায্য করে প্রাইভেট স্পিচে। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 14, ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিং এর সঠিক উদাহরণ কোনটি? স্ক্যাফোল্ডিং, এ, শিশুকে সম্পূর্ণ উত্তর বলে দেওয়া। নাম্বার বি, শিশুকে একা ছেড়ে দেওয়া। নাম্বার সি, শিশু যতটুকু পারছে না ঠিক ততটুকু সাহায্য করা। নাম্বার ডি, শিশুকে শাস্তি দেওয়া। কোনটা হচ্ছে স্ক্যাফোল্ডিং এর উদাহরণ? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, শিশু যতটুকু পারছে না ঠিক ততটুকু সাহায্য করা। সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং এর একটা উদাহরণ। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 15, ভাইগটস্কির মতে হায়ার মেন্টাল ফাংশনস গড়ে ওঠে নাম্বার এ, জৈবিক পরিপক্কতার মাধ্যমে। নাম্বার বি, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। নাম্বার সি, একা একা অনুশীলনের মাধ্যমে। নাম্বার ডি, পুরস্কারের মাধ্যমে।
কোনটা হবে সঠিক উত্তর? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। এটা হচ্ছে হায়ার মেন্টাল ফাংশন গড়ে ওঠার একটা তত্ত্ব। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে হায়ার মেন্টাল ফাংশন এটা গড়ে ওঠে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 16, ভাইগটস্কি এবং পেঁয়াজের মধ্যে মূল পার্থক্য কি বা কোথায়? এ, পেঁয়াজের সমাজকে ভাইগটস্কি জীববিজ্ঞানকে গুরুত্ব দেন। বি, ভাইগটস্কি সমাজ এবং ভাষাকে, পেঁয়াজে শিশুর নিজস্ব আবিষ্কারকে গুরুত্ব দেন। নাম্বার সি, দুজনের তত্ত্ব একই। নাম্বার ডি, পেঁয়াজে ভাষাকে বেশি গুরুত্ব দেন। কোনটা মূল পার্থক্যটা কোনটা? পার্থক্য। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, ভাইগটস্কি সমাজ এবং ভাষাকে গুরুত্ব দেন, পেঁয়াজে শিশুর নিজস্ব আবিষ্কারকে গুরুত্ব দেন। তাহলে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরের প্রশ্নে এগিয়ে যাব এবার। প্রশ্ন নম্বর 17, কোঅপারেটিভ লার্নিং কোন তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? কোঅপারেটিভ লার্নিং, পেঁয়াজে, স্কিনার, ভাইগটস্কি, ফ্রয়েড, কার তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? নাম্বার সি, ভাইগটস্কি তত্ত্বের উপর ভিত্তি করে কোঅপারেটিভ লার্নিং এই তত্ত্বটা গড়ে উঠেছে। 18 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির মতে শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত? এ, শিশুর বর্তমান স্তরে থাকা, বি, শিশুর জেডপিডির মধ্যে কাজ করা, সি, শিশুকে প্রতিযোগিতায় এগিয়ে রাখা, ডি, সব শিশুকে একই পদ্ধতিতে পড়ানো। কোনটা? 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে বি, শিশুর জেডপিডির মধ্যে কাজ করা। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর জেডপিডির মধ্যে কাজ করা। উনিশের যে প্রশ্নটা, মার খাবো বলে মিথ্যা বলবো না, এটা কোলবার্গের কোন স্টেজ? এ, গুড বয় অর গার্ল ওরিয়েন্টেশন, সোশ্যাল কন্ট্রাক্ট, নাম্বার সি, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, নাম্বার ডি, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। কোনটার কোন স্টেজ? মার খাবো বলে মিথ্যে বলবো না এই বিষয়টা ভাবছে কোন স্টেজে? 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। পরের প্রশ্ন নাম্বার 20, আমি সৎ কারণ এটি সমাজের নিয়ম, এটা কোন স্তরে ভাবছে? নাম্বার এ, প্রি কনভেনশনাল, নাম্বার বি, কনভেনশনাল ল অ্যান্ড অর্ডার, নাম্বার সি, পোস্ট কনভেনশনাল, নাম্বার ডি, প্রি মরাল। দেখুন এই প্রত্যেকটা প্রশ্ন কার তত্ত্বের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। এগুলো যেমন কোলবার্গের তত্ত্ব থেকে নেওয়া হয়েছে সেই জন্য প্রত্যেকটা লেখা রয়েছে। এর আগে পেঁয়াজের যেগুলো হয়েছে সেখানে লেখা ছিল, ভাইগটস্কির যেটা ছিল সেটাও লেখা ছিল, এখন কোলবার্গের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে লেখা থাকছে। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, কনভেনশনাল ল অ্যান্ড অর্ডার, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, পোস্ট কনভেনশনাল লেভেলের সর্বোচ্চ স্টেজে মানুষ কিসের ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত নেয়? আইনের ভয়ে, নাকি বি, সমাজের চাপে, নাকি সি, সার্বজনীন নৈতিক নীতি অনুযায়ী, নাকি ডি, পুরস্কারের জন্য? কোনটা? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো নাম্বার সি, সর্বজনীন নৈতিক নীতি অনুযায়ী। পোস্ট কনভেনশনাল লেভেলের সর্বোচ্চ স্টেজে মানুষ সর্বজনীন নৈতিক নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কোলবার্গ হেইনস ডিলেমা ব্যবহার করেছিলেন নাম্বার এ, বুদ্ধিমত্তা পরিমাপের জন্য, নাম্বার বি, নৈতিক যুক্তির স্তর নির্ধারণের জন্য,
নাম্বার সি আবেগ পরিমাপের জন্য, নাম্বার ডি ভাষার বিকাশ দেখার জন্য। কোনটা? সঠিক উত্তর নাম্বার বি, নৈতিক যুক্তির স্তর নির্ধারণের জন্য। 23 নম্বর প্রশ্ন, ক্যারল গিলিগান বলেন কোলবার্গের তত্ত্ব এ সব দিক থেকে সঠিক, নাম্বার বি নারীর নৈতিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করেছে, নাম্বার সি শুধু শিশুদের জন্য প্রযোজ্য, নাম্বার ডি সংস্কৃতি নিরপেক্ষ। কোনটা? নাম্বার বি, নারীর নৈতিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করেছে কোলবার্গের নীতি, সেটা ক্যারল গিলিগানের মতামত অনুযায়ী। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন 24, আমি ভালো কাজ করি কারণ মানুষ আমাকে ভালো ভাববে, এটি কোন স্টেজ? নাম্বার এ পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, নাম্বার বি ইনস্ট্রুমেন্টাল পারপাস, নাম্বার সি গুড বয় অর গুড গার্ল ওরিয়েন্টেশন, নাম্বার ডি সোশ্যাল কন্ট্রাক্ট। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গুড বয় অর গুড গার্ল ওরিয়েন্টেশন। এই সময়ে মানুষ কিন্তু এটা ভাবে যে আমি ভালো কাজ করি তাহলে মানুষ আমাকে বা সমাজ আমাকে ভালো বলবে। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, এবার চলে আসুন এরিকসনের তত্ত্বের উপর নির্ভর করে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। 25 নম্বর প্রশ্ন কি আছে? এরিকসনের মতে 0 থেকে 1 বছর বয়সের সংকট কোনটি? 0 থেকে 1 বছর বয়সের সংকট কোনটি? সংকট বয়সটা কত? 0 থেকে 1। এ অটোনমি ভার্সেস শেম, বি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, সি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, ডি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। কোনটা? সঠিক উত্তর ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এটা হচ্ছে সংকট এরিকসনের 0 থেকে 1 বছর। 26 নম্বর প্রশ্ন, একটি 4 বছরের শিশু নিজে নিজে কিছু করতে চায়, এটা কোন স্টেজ? নাম্বার এ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, নাম্বার বি অটোনমি ভার্সেস শেম, নাম্বার সি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, নাম্বার ডি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। কোনটা? 26 নম্বর প্রশ্ন, তার সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। 27 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, স্কুলে বারবার ব্যর্থ হলে এরিকসনের মতে কি তৈরি হতে পারে? গিল্ট নাকি শেম নাকি ইনফেরিয়রিটি নাকি রোল কনফিউশন? কোনটা? 27 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ইনফেরিয়রিটি, একটা হীনমন্যতা তৈরি হতে পারে। 28 নম্বর প্রশ্ন, এরিকসনের তত্ত্বের বিশেষত্ব কি? এ শুধু শৈশব পর্যন্ত সীমাবদ্ধ, নাম্বার বি সারা জীবনব্যাপী বিকাশের কথা বলে, নাম্বার সি শুধু জৈবিক বিকাশের কথা বলে, নাম্বার ডি সমাজকে উপেক্ষা করে। কোনটা সঠিক উত্তর হবে? নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, সারা জীবনব্যাপী বিকাশের কথা বলে এরিকসনের তত্ত্ব, তার বিশেষত্ব হচ্ছে এটা। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29, আমি কে? এই সংকট এরিকসনের কোন স্টেজে আসে? এরিকসনের কোন স্টেজে আসে? এ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, নাম্বার বি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, নাম্বার সি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, নাম্বার ডি জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। কোন স্টেজে আসে যে আমি কে এই চিন্তাটা? অবশ্যই নাম্বার বি আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, এই স্টেজে। পরের প্রশ্ন 30, এরিকসনের তত্ত্বে মোট কটা স্টেজ আছে? মোট কটা স্টেজ আছে এরিকসনের তত্ত্বে? 4, 6, 8, 10, কোনটা? নাম্বার সি 8টা স্টেজ। পরের প্রশ্ন 31, এবার আটটি 2009 থেকে, আটটি অ্যাক্ট 2009 কবে কার্যকর হয়? 31 নম্বর প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, নাম্বার বি 2010 সালের
1 এপ্রিল। পরের প্রশ্ন, 8/2009 অনুযায়ী বিনামূল্যে শিক্ষার অধিকার কোন বয়সের শিশুদের জন্য? খুব সহজ, নাম্বার বি, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য। পরের প্রশ্ন, 8/2009 কোন ধারায় নো ডিটেনশন পলিসির কথা বলা হয়েছিল? 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নের বি, 16 নম্বর ধারায়, খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু, 16 নম্বর ধারায় বলা হয়েছে নো ডিটেনশন পলিসি। 34 নম্বর প্রশ্ন, প্রাইভেট স্কুলে কত শতাংশ আসন দুর্বল শ্রেণীর শিশুদের জন্য সংরক্ষিত রাখা হবে? প্রাইভেট স্কুলে। 34 নম্বর প্রশ্ন, নাম্বার সি, 25%। 25%। পরের প্রশ্ন, 8/2009 অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষক ছাত্র অনুপাত কত হওয়া উচিত? সঠিক উত্তরটা দিয়ে দিন তাড়াতাড়ি। 35। বি, 1:30। 8/2009 অনুসারে শিক্ষক ছাত্র অনুপাত। পরের প্রশ্ন, 36। 8/2009 কোন ধারায় কর্পোরাল পানিশমেন্টকে নিষিদ্ধ করা হয়? কর্পোরাল পানিশমেন্টকে নিষিদ্ধ করা হয় কোন ধারায়? 36 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, 17 নম্বর ধারায় কর্পোরাল পানিশমেন্ট নিষিদ্ধ করা হয়। পরের প্রশ্ন, এবার ইনক্লুসিভ এডুকেশন থেকে। ইনক্লুসিভ এডুকেশন এর মূল দর্শন কোনটা? এ, বিশেষ শিশুদের আলাদা করা, নাকি বি, বৈচিত্র্যকে স্বাভাবিক ধরে সবাইকে একসাথে শেখানো, নাকি সি, মেধাবীদের আলাদা সুযোগ দেওয়া, নাকি ডি, দুর্বলদের বাদ দেওয়া? কোনটা? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো বৈচিত্র্যকে স্বাভাবিক ধরে সবাইকে একসাথে শেখানো। এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন। পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া কি? 38 নম্বর প্রশ্ন, গণিতে সমস্যা, লিখতে সমস্যা, পড়তে সমস্যা, নাকি শুনতে সমস্যা? অবশ্যই পড়তে সমস্যা, এটাকে বলা হয় ডিসলেক্সিয়া। ডিসক্যালকুলিয়াতে শিশুর কি সমস্যা হয়? 39 নম্বর প্রশ্ন, এ, পড়তে, নাকি বি, লিখতে, নাকি সি, সংখ্যা ও গণিতে, নাকি ডি, কথা বলতে? কোনটা? ডিসক্যালকুলিয়া। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংখ্যা এবং গণিতে সমস্যাটা, তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। পরের প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, এডিএইচডি। এডিএইচডি এডিএইচডি এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ রূপটা কি? এডিএইচডি। 40 নাম্বার, সঠিক উত্তর হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। নাম্বার এ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিএইচডির সম্পূর্ণ নাম। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, গিফটেড শিশুর বৈশিষ্ট্য কোনটা? ধীর গতিতে শেখে, মনোযোগ দিতে পারে না, অতিরিক্ত কৌতূহলী ও দ্রুত শেখে, নাকি সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে? কোনটা? গিফটেড শিশুর বৈশিষ্ট্য কোনটা? 41 নম্বর প্রশ্ন, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে সি, অতিরিক্ত কৌতূহলী এবং দ্রুত শেখে। অতিরিক্ত কৌতূহলী এবং দ্রুত শেখে। পরের প্রশ্ন, স্যালামাঙ্কা স্টেটমেন্ট 1994 কিসের সাথে সম্পর্কিত? 42 নম্বর প্রশ্ন, নাম্বার বি, ইনক্লুসিভ এডুকেশন এর সাথে এটি সম্পর্কিত।
43 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষক কিভাবে পাঠ পরিচালনা করবেন? এ সবাইকে একই কাজ দেবেন, বি শুধু দুর্বল যারা তাদের আলাদাভাবে পড়াবেন, নাকি সি শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ পরিবর্তন করবেন, নাকি ডি বিশেষ শিশুদের পাঠে অংশ নিতে দেবেন না? কোনটা সঠিক উত্তর? 43 সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ পরিবর্তন করবেন। এটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের একজন শিক্ষক কিভাবে পাঠ পরিচালনা করবেন তার একটা গাইডলাইন। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, 44, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর মূল পার্থক্য কোনটা? এ দুটি সম্পূর্ণ একই, নাম্বার বি গ্রোথ পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তন, ডেভেলপমেন্ট হচ্ছে সামগ্রিক পরিবর্তন, নাম্বার সি ডেভেলপমেন্ট শুধু শারীরিক গ্রোথ মানসিক, নাকি ডি গ্রোথ বেশি গুরুত্বপূর্ণ? কোনটা সঠিক উত্তর? গ্রোথ এবং ডেভেলপমেন্টের মূল পার্থক্য ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু পার্থক্য বলেছে। তাহলে 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, গ্রোথ পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তন আর ডেভেলপমেন্ট হচ্ছে সামগ্রিক পরিবর্তন। 45, কোন নীতি বলে শিশুর বিকাশ মাথা থেকে, কোন নীতি বলছে যে এই কথাটা যে শিশুর বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়? কোন নীতিটা? নাম্বার এ প্রক্সিমিডিস্টাল প্রিন্সিপাল, নাম্বার বি সেফালোকর্ডাল প্রিন্সিপাল, নাম্বার সি কন্টিনিউটি প্রিন্সিপাল, নাম্বার ডি ডিফারেন্সিয়েশন প্রিন্সিপাল? কোনটা? অবশ্যই নাম্বার বি সেফালোকর্ডাল প্রিন্সিপাল। এটা বলছে যে শিশুর বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 46, প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল মানে কি? বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়, নাম্বার বি বিকাশ কেন্দ্র থেকে প্রান্তের দিকে যায়, নাম্বার সি বিকাশ ধীরে ধীরে হয়, নাম্বার ডি বিকাশ একযোগে সব অঙ্গে হয়? কোনটা? 46 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, বিকাশ কেন্দ্র থেকে প্রান্তের দিকে যায়, সেটাই হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, নেচার ভার্সেস নার্চার বিতর্কের বর্তমান মত কি? নেচার ভার্সেস নার্চার, শুধু প্রকৃতি মানে জিন গুরুত্বপূর্ণ, নাম্বার বি শুধু পরিবেশ গুরুত্বপূর্ণ, নাম্বার সি প্রকৃতি ও পরিবেশ উভয়ই একসাথে কাজ করে, নাম্বার ডি পরিবেশ সবসময় জিনকে হারিয়ে দেয়? কোনটা সঠিক উত্তর? 47 এর সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, প্রকৃতি এবং পরিবেশ উভয়ই একসাথে কাজ করে, প্রকৃতি এবং পরিবেশ উভয়ই একসাথে কাজ করে, এটাই হচ্ছে এর বর্তমান মত। পরের প্রশ্ন নাম্বার 48, ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝায়? ক্রিটিক্যাল পিরিয়ড এ শিশুর রোগের সময়, বি যখন নির্দিষ্ট অভিজ্ঞতা বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, নাম্বার সি পরীক্ষার সময়, নাম্বার ডি কিশোর বয়সের সংকট? নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যখন নির্দিষ্ট অভিজ্ঞতা বিকাশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড। পরের প্রশ্ন 49 বা 49 নম্বর প্রশ্ন, বিকাশের প্রক্রিয়াটা কি? হঠাৎ ঘটে, নাকি অনিয়মিত এবং বিচ্ছিন্নভাবে ঘটে, নাম্বার সি ধারাবাহিক এবং ক্রমশ ঘটে, নাম্বার ডি শুধু শৈশবে ঘটে? কোনটা হবে সঠিক উত্তর? নাম্বার সি ধারাবাহিক এবং ক্রমশ ঘটে এটা বিকাশ। 50 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, অ্যাডোলসেন্স কোন গ্রন্থির ভূমিকা সবচেয়ে বেশি? থাইরয়েড গ্ল্যান্ড, নাকি পিটুইটারি গ্ল্যান্ড, নাকি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, নাকি ডি প্যানক্রিয়াস? কোনটা? সঠিক উত্তর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন হলো সেটাতে স্কোর কেমন পেলেন অবশ্যই কমেন্টে জানান। যদি কম স্কোর হয় সেক্ষেত্রেও কোনো লজ্জা বা কোনো রকম
হেজিটেট করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এই ভিডিওটা করছি এই কারণে সকলে যাতে সঠিক তথ্যটা পায়, যাদের পুরো সিডিপির বিষয়টা যাতে সহজে মাথার মধ্যে চলে আসে, কনসেপ্টটা যাতে চলে আসে। তাই দেখুন, একটা বিষয় যে এই এমসিকিউগুলো করার সময় কিন্তু প্রচুর টপিক কভার হলো এবং অনেক অজানা জিনিসও কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এটাই কিন্তু আমাদের এমসিকিউ করার একটা উপকারিতা। তাই আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং পরবর্তী ভিডিওতে এভাবেই প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিসের জন্য আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, কে কেমন স্কোর করলেন অবশ্যই কমেন্টে জানান, এবং এ সংক্রান্ত যদি আরও কিছু মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বই নিয়ে অনেকের অনেক প্রশ্ন করেছেন, বই নিয়ে সেপারেট ভিডিও রয়েছে, সেটা কিন্তু বিগত ভিডিওরই কমেন্টে দেওয়া রয়েছে, আজকেও দিয়ে রাখছি এখানে। এর আগের দিন যে রুটিনটা দেওয়া হয়েছিল সেই রুটিনটা ফলো করেই কিন্তু এই ভিডিওগুলো আসবে। এবার সিডিপি প্রথমে ছিল, তারপর যে সাবজেক্টগুলো সেইগুলোকে মেনটেন করে কিন্তু পরপর ভিডিওগুলো আসবে। তাহলে আপনাদের যে স্ট্র্যাটেজিটা দিয়েছি, যে গাইডলাইনটা দিয়েছি, সেটা ফলো করতে অনেক সুবিধা হবে। তাহলে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।